এক মেডিকেলের ছাত্র যাকে দেখে দুর্বল মনে হয় সে তার কঠোর অধ্যাপকের কটূক্তির সরাসরি জবাব দেয়। অধ্যাপক কিছু বলার আগেই সে তার সাদা ল্যাব কোট খুলে ডাস্টবিনে ফেলে দিয়ে স্টাইলিশভাবে হেঁটে চলে যায়। সে চমৎকার ফলাফল নিয়ে কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগে ভর্তি হয়। তবে ডাক্তার হওয়া তার নিজের স্বপ্ন ছিল না, বরং তার মায়ের স্বপ্ন ছিল। অধ্যাপকের কাছ থেকে বারবার বকা খাওয়ার পর সে তার মাকে না জানিয়ে গোপনে কলেজ ছেড়ে দেয়। তার মা জিয়ান একজন নির্মাণ সাইটের ফোরম্যান, যিনি প্রতিদিন পুরুষদের সাথে কাজ করে। তাকে সবার সাথে কাজ সমন্বয় করতে হয় এবং নতুন আসা অযোগ্য পরিচালকের সাথে ভালো ব্যবহার করতে হয়। যখন সবাই পরিচালকের জন্য একটি স্বাগত পার্টি করছিল, তখন জিয়ান হাসাহাসি করে, গান গেয়ে আর পুরুষদের নোংরা কৌতুক সহ্য করে পরিবেশটি হালকা রাখার চেষ্টা করে। পার্টি শেষ হওয়ার পর সে মাতাল অবস্থায় হাসি মুখে আর শ্রদ্ধার সাথে পরিচালককে বিদায় জানায়। সৌভাগ্যবশত তার পাশে তার সবচেয়ে ভালো বান্ধবী ছিল, যে নির্মাণ সাইটে রান্না করে। এর ফলে সে সবসময় ভালোবাসা অনুভব করতে পারত। ঠিক সেই সময় তার মেয়ে হিজলি তাকে নিতে আসে। জিয়ান আনন্দে হিজলিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সে গর্বের সাথে বলে যে তার মেয়ে মেডিকেল কলেজের সেরা ছাত্রী এবং তার জীবনের সবচেয়ে বড় গর্ব। অসভ্য পরিচালক হিজলিকে আপাদমস্তক দেখে এবং তার সম্পর্কে হালকা কৌতুক করে কথা বলে। হিজলি দ্রুত তার মাকে ধরে সেখান থেকে চলে যায়। ফেরার পথে সে তার মায়ের পরিচালকের সম্পর্কে অভিযোগ আর নির্মাণ সাইটের বিভিন্ন বিষয় নিয়ে বিরক্তি শুনতে শুনতে বিরক্ত বোধ করে। গাড়ি থেকে নামার পর সে তার মাকে প্রশ্ন করে যে কেন তিনি এভাবে জীবনযাপন করে। সে ভয় পায় যে সে ভবিষ্যতে তার মায়ের মতো হয়ে যাবে। জিয়ানের মাতাল ভাব কাটার পর সে তৎক্ষণাৎ একজন সহকর্মীকে ফোন করে যে তার কাছে টাকা ধার নিয়েছে। সে আশা করে যে সহকর্মী দ্রুত টাকাটা ফিরিয়ে দেবে, কারণ এটা ছিল হিজলির টিউশন ফি। কিন্তু সেই সহকর্মী টাকা নেই বলে তাকে এড়িয়ে যায়। জিয়ান যতই বলুক না কেন, নির্মাণ সাইটে আসার পর জিয়ান আবার পরিচালকের দ্বারা হয়রানির শিকার হয়। সে সবেমাত্র বদলি হয়ে আসে আর ঘটনাস্থল পরিদর্শন করে, কিন্তু আগের সহকর্মীর ফেলে যাওয়া সমস্যাগুলি ঠিকঠাক সমাধান না হওয়ায় পরিচালক সব দায় তার উপর চাপিয়ে দেন। তিনি যেন একটি জ্বলন্ত আগ্নেয়াস্ত্রের মতো চিৎকার করে তাকে অবিলম্বে সেগুলো সমাধান করতে বলে। জিয়ান মনে মনে ভাবে যে পরিচালকের একটি সমাজবিরোধী মানসিক রোগ আছে। সে নির্মাণ সাইটে কাজ চালিয়ে যায় যখন সে হঠাৎ পরিচালকের কাছ থেকে একটি ফোন পায়। পরিচালক তাকে নজরদারি দলের তদন্তের জন্য যেতে বলে। তার বান্ধবী এটা জানার পর যে সে পরিচালকের দ্বারা সমস্যায় পড়েছে, তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর তাকে সাহস দেয়। জিয়ান রাস্তায় স্কুলকে ফোন করে দ্বিতীয় সেমিস্টারের টিউশন ফি কখন জমা দিতে হবে তা জানতে চায়, কিন্তু সে হতবাক হয়ে জানতে পারে যে হিজলি ইস্তফা দিয়েছে। ঠিক এইমাত্র হিজলি হাসপাতালে তার অধ্যাপকের পিছনে অনুসরণ করে। অধ্যাপক কেবল তার চারপাশের ইন্টার্নদের গালিগালাজ করছিল। অন্য একজন ছেলেকে বকাঝকা করার পর সে হিজলিকে ঠাট্টা করে বলে যে সে অপারেশন থিয়েটারে অজ্ঞান হয়ে গিয়েছিল। সে বলে যে যেহেতু তার সাহস কম তাই তার ডাক্তার হওয়ার যোগ্যতা নেই। হিজলি আর সহ্য করতে না পেরে পাল্টা জবাব দেওয়া শুরু করে। সে বলে যে অ্যানেস্থেসিয়া বিভাগের ডাক্তাররা অধ্যাপকের সম্পর্কে পেছনে কথা বলে। তারা বলে যে তিনি তার অধীনস্থদের কষ্ট দিতে ভালোবাসেন, আর যদি তিনি এই সময়টা মেডিকেল গবেষণায় ব্যয় করত তাহলে তিনি অবশ্যই নোবেল পুরস্কার পেত। তার রাগ প্রকাশ করার পর হিজলি তার ইউনিফর্ম পরিবর্তন করে ডাস্টবিনে ফেলে দেয়। সে নিজের হাতে তার জীবন পথের সমাপ্তি ঘটায়। এই খবর শুনে জিয়ান বিশ্বাস করতে পারছিল না। সে তার মেয়ের সাথে যোগাযোগ করে আর বিশ্বাস করতে চায় যে স্কুল প্রশাসন ভুল তথ্য দিয়েছে, কিন্তু হিজলি দৃঢ়ভাবে তাকে বলে যে সে ডাক্তারি পড়ার জন্য উপযুক্ত নয়। সে আর তার মায়ের ইচ্ছা পূরণের জন্য আপস করতে চায় না। সে এখন বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে আর আশা করে যে সে আর ফোন করবে না। জিয়ান তার বান্ধবীর কাছে আগে অভিযোগ করে যে সে একজন 20 বছরের অবিবাহিত মা। সে হিজলিকে অনেক কষ্ট করে বড় করেছে আর নিজের জীবনও ছেড়ে দিয়েছে। সে হিজলির জন্য সবকিছু করে। সে ভাবে যে হিজলি তার ভালো উদ্দেশ্য বোঝে না আর এত স্বেচ্ছামূলক ও বেপরোজা। এই সময় হিজলি তার মায়ের বক্তৃতা এড়াতে তার ফোন ব্লক করে দেয়। সে একটি আরভি গাড়ি নিয়ে তার বন্ধুর সাথে সমুদ্রের ধারে আসে। দুজনে সমুদ্রের ধারে প্রাণ খুলে হাসাহাসি করে স্বাধীনতার স্বাদ উপভোগ করে। এক রাত পর হিজলি আর তার বন্ধু আবার রাস্তায় নামে। তারা হিজলি যে চোনহাই গ্রামে আসতে চেয়েছিল সেখানে পৌঁছায়। হিজলির একটি শক্তিশালী ষষ্ঠ ইন্দ্রিয় ছিল যে চোনহাই গ্রামে আসা তার জন্য একটি ভিন্ন জীবন শুরু করতে পারে। এই কথা শেষ হওয়ার সাথে সাথে গাড়ি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে আর আগুন ধরে যায়। গাড়িটি খারাপ হয়ে যায়, তাই দুজনে দ্রুত গাড়ি থেকে পালিয়ে যায়। হিজলি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু তার বন্ধু তাকে বাধা দেয়। এটি তার বাবার গাড়ি যা তার মায়ের অজান্তে সে ধার নিয়েছিল। যদি তার মা জানতে পারে তাহলে সে অবশ্যই ঝামেলায় পড়বে। যখন দুজনে কি করবে বুঝতে পারছিল না, তখন হঠাৎ করে দুজন মধ্যবয়সী মহিলা আর এক মধ্যবয়সী পুরুষ ক্ষেত থেকে বেরিয়ে আসে। তিনজনই চোনহাই গ্রামে সাহায্য করার মনোভাব দেখানোর জন্য।
অবিলম্বে কাউকে ফোন করে তাদের গাড়ি মেরামত করার জন্য ডেকে আনে। দুজনে তখনও খায়নি জানতে পেরে গ্রামের প্রধান মধ্যবয়সী মহিলাটি তাদের জন্য প্রচুর খাবার তৈরি করে তার বন্ধু আনন্দের সাথে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। দুর্ভাগ্যবশত জিয়ানের বান্ধবী ছবিটি দেখতে পায়। দুই মহিলা তাদের খুঁজে না পেয়ে হতাশ ছিল, তাই তারা অবিলম্বে ছবির লোকেশন দেখে সেখানে ছুটে যায়। অজ্ঞ হিজলি মধ্যবয়সী মহিলাটির ডাকা মেকানিকের সাথে দেখা করে যখন লোকটি ঘুরে দাঁড়ায় তখন তার বন্ধু চিৎকার করে বলে, কি হ্যান্ডসাম মধ্যবয়সী লোক। মধ্যবয়সী মহিলাটি তাদের পরিচয় করিয়ে দেন যে তিনি গ্রামের পাশের একটি স্থাপত্য ফার্মের বস লিউ গাড়িটি পরীক্ষা করার পর অভিযোগ করে যে গাড়িটি কেবল ব্রেকডাউন হয়েছে। তিনি বলে যে এই ধরনের ছোটখাটো জিনিসের জন্য তাদের সাথে যোগাযোগ করা উচিত হয়নি। তখন গাড়ি থেকে আরও একজন সুদর্শন তরুণ পুরুষ নেমে আসে। সে হল লিউয়ের ছেলে বাউসিয়ান হিজলিকে বলে যে গাড়িটি মেরামত করা কঠিন নয়, কিন্তু এখন কোনো যন্ত্রাংশ নেই, তাই এখানে মেরামত করা সম্ভব নয়। সে তাদের ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়। তার বন্ধু অবিলম্বে তাকে বাধা দিয়ে বলে যে বীমা কোম্পানির সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাবে না। লিউ সন্দেহ করেন যে গাড়িটি তারা চুরি করে আর তাদের থানায় গিয়ে আত্মসমর্পণ করার পরামর্শ দেন। তিনি গ্রামবাসীদেরও সতর্ক করে দেন যে তারা অজানা অপরিচিতদের গ্রামে প্রবেশ করতে দেবে না। হিজলি রেগে যায় আর পাল্টা জবাব দেয় যে তারা অপরিচিতদের বিরক্ত করতে চায় না। তারা গাড়িটি একটি পাবলিক পার্কিং লটে নিয়ে যেতে চেয়েছিল। গ্রামের প্রধান বলে যে খালি জায়গা সর্বত্র পার্কিং করা যায়, তবে রাতে সেখানে বুনো কুকুর আর বুনো শুকর আসে। হিজলি ভয় পেয়ে দ্রুত তার মনোভাব পরিবর্তন করে আর্মি লিউয়ের সাহায্য চায়। টুপি পরা মধ্যবয়সী মহিলাটি বাউসিয়ানের কাছে আবেদন করে যে এই দুটি মেয়ে খুব ভালো শ্রমিক, যদি বাউসিয়ান তাদের আশ্রয় দেয় তবে তারা তার খামারে সাহায্য করতে পারবে। এই কথা বলে সে দুটি মেয়েকে নিয়ে একসাথে আবদার করার ভঙ্গি করে আর কান্নাকাটির মতো শব্দ করে। বাউসিয়ান নরম হয়ে যায় আর গাড়িটি তার বাড়ির উঠোনে রাখতে রাজি হয়। সে বলে যে সে আগামীকাল শহরে যাবে যন্ত্রাংশ কিনতে আর মেরামত করতে সাহায্য করবে। হিজলি আর তার বন্ধু উঠোনে সবেমাত্র নিজেদের গুছিয়ে নিয়েছে তখন জিয়ান তার বান্ধবী শাকে নিয়ে আসে। জিয়ান হিজলিকে প্রশ্ন করে কেন সে একটি সুন্দর জীবন নষ্ট করছে। হিজলি পাল্টা জবাব দেয় যে সে প্রথম থেকেই ডাক্তারি পড়া পছন্দ করেনি। সে বলে যে স্কুলে প্রতিটি দিন তার কাছে বছরের মতো মনে হতো। অন্য দুজন চলে যাওয়ার পর হিজলি তার মাকে সত্যি কথা বলে যে তার মস্তিষ্কের টিউমার হয়েছে। জিয়ান এই আকস্মিক দুঃসংবাদ মেনে নিতে পারে না আর অবিলম্বে তাকে হাসপাতালে নিয়ে যায় পরীক্ষা করার জন্য। পরীক্ষার ফলাফল সত্যিই হিজলির কথা মতোই ছিল। মস্তিষ্কের টিউমারের অবস্থা আশাব্যঞ্জক ছিল না। জিয়ান হিজলিকে অবিলম্বে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে বলে, কিন্তু হিজলি তার মায়ের কাছে অনুরোধ করে তাকে জোর না করতে। সে কেবল তার জীবন শেষ না হওয়া পর্যন্ত চোনহাই গ্রামে একটি সাধারণ জীবনযাপন করতে চায়। সেই রাতে জিয়ান অস্বস্তিতে ছিল কিছু করার জন্য আর তার আবেগ প্রকাশ করার জন্য সে মাঝরাতে উঠে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে। পরিষ্কার করার ফাঁকে সে তার বান্ধবীকে ফোন করে আর হিজলি তাকে যেভাবে প্রশ্ন করেছিল সেই ভঙ্গিতেই তাকে জিজ্ঞেস করে যে জীবনটা কি এভাবেই কাটিয়ে দিতে হবে। তার বান্ধবী বুঝতে পারে যে তার মেজাজ ঠিক নেই আর কি হয়েছে তা জিজ্ঞাসা করতে দ্রুত আসে। জিয়ানের চাপা পড়া আবেগ অবশেষে বেরিয়ে আসে। সে তার বান্ধবীকে অসহজভাবে বলে যে হিজলির মস্তিষ্কের টিউমার হয়েছে। তার বান্ধবী মেনে নিতে পারে না যে এত খারাপ ভাগ্য সবসময় জিয়ানের উপরই আসে। সে জিয়ানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বারবার ঈশ্বরকে প্রশ্ন করে যে কেন এটা হিজলির সাথেই হলো। জিয়ানের চোখেও সাথে সাথে জল চলে আসে। সে নিজেকে ঘৃণা করে যে সে তার মেয়ের অসুস্থতাও বুঝতে পারেনি আর তার মেয়েকে একা হাসপাতালে যেতে দিয়েছে। সে নিজেকে ঘৃণা করে যে সে ভাগ্য পরিবর্তন করতে পারে না। সে বলে যে যদি সম্ভব হতো তাহলে সে তার মেয়ের পরিবর্তে সবকিছু সহ্য করতে রাজি ছিল, কেবল তার মেয়ে যেন সুস্থ আর নিরাপদ থাকে। এখানে এই 1 নম্বর পর্ব শেষ হয়। পরবর্তী পর্বের জন্য আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। নেক্সট পর্বে দেখা হবে।